আজকে আমাদের বিষয় হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। সাস্টেনেবল ডেভেলপমেন্টের অর্থ হলো বহনযোগ্য উন্নয়ন। এবার আমরা শুরু করছি। সভ্যতা শুরু থেকেই আমরা লক্ষ্য করেছি যে মানুষ তার পরিবেশকে নিজের প্রয়োজনে বদলাচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে মানুষ পরিবেশকে এমনভাবে ব্যবহার করছে যাতে সেটা তার আপাত প্রয়োজন মেটায়, কিন্তু সে ভবিষ্যতের কথা একেবারেই ভাবছে না। আমরা দেখেছি যে অতীতে পরিবেশের অবনতি হয়েছিল এবং সেই পরিবেশের অবনতির ফলে সভ্যতার অবনতি এবং সভ্যতা ধ্বংস হয়েছিল। তোমরা জানো যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন। এই সিন্ধু সভ্যতা অত্যন্ত উন্নত মানের ছিল, প্রথম নগর সভ্যতা ভারতে, এবং বিভিন্ন জায়গায়, শুধু হরপ্পা মহেঞ্জোদারো নয়, আমরা দেখেছি কালীবাগান, ধোলাভিরা এবং আরো অনেক জায়গাতেই ছিল। সিন্ধু সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়া এবং পাশ্চাত্য দেশের মানে আরো অনেক দেশের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্যও ছিল। যে এই যে সভ্যতা, তোমার ন্যাশনাল মিউজিয়ামে গেলে তোমরা দেখতে পাবে সিন্ধু সভ্যতার কিছু নিদর্শন। তো এই যে এত বড় এত উন্নত সভ্যতা, সেটা ধ্বংসের কারণটা কি? অনেকদিন ধরেই ঐতিহাসিকরা তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করছিলেন। এইবার ভারতীয় বিজ্ঞানীরা প্রতিষ্ঠিত করেছেন যে সিন্ধু সভ্যতা আসলে পরিবেশের অবনতির ফলেই কিন্তু সেটা ধ্বংস হয়েছিল, এবং তারা এটাও বলেছেন যে মানুষ এই ধ্বংসের জন্য অনেকটাই দায়ী। এবার আমরা সিন্ধু সভ্যতা থেকে আমরা 87 সালে চলে আসি। 87 সালে একটা রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘ। তার রিপোর্টের নাম হলো রিপোর্ট অন দ্য ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, আওয়ার কমন ফিউচার। ব্রুন্টল্যান্ড যেহেতু তার চেয়ারম্যান ছিলেন বা সভাপতি ছিলেন, সেজন্য রিপোর্ট এটা ব্রুন্টল্যান্ড কমিশনের রিপোর্ট বলেও পরিচিত। এবং সেখানে এই এই রিপোর্টটা বলেছে যে আমরা আমরা এই পরিবেশকে এমন ভাবে ব্যবহার করছি যে আমরা আপাতত আমাদের প্রয়োজনে মেটানোর কথা ভাবছি, ভবিষ্যতের কথা একেবারেই ভাবছি না। আমরা গাছ কাটছি, কারখানা তৈরি করছি, আমরা নানা ধরনের দূষণ করছি, কিন্তু আমরা একেবারে ভাবছি না যে ভবিষ্যতে এর ফলটা কি হবে। কমিশন আরো বলছে, দ্য আর্থ ইজ ওয়ান বাট দ্য ওয়ার্ল্ড ইজ নট। পৃথিবীতে এক, কিন্তু বিশ্ব কিন্তু নয়। অনেকগুলো বিশ্ব আছে আমাদের, প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্ব। কমিশন এটাও বলেছে যে আমরা আমাদের সভ্যতার যে উন্নয়ন, আমরা সভ্যতার যে বৃত্ত
বিত্তবান এবং সমৃদ্ধি চাইছি, কিন্তু সেটা এমন ভাবে চাইছি যে এখন শুধু এখনকার জন্য শর্ট সাইটেড, শুধু এখনকার জন্য চাইছি, আমরা ভবিষ্যতের কথা একেবারেই ভাবছি না। বলছেন যে বিশ্বের একটা শ্রেণী, তারা বেশিরভাগ রসদকে, যে রসদটা সীমিত, সেই রসদকে তারা ব্যবহার করছেন এবং তার ফলেই তারা বিলাসে থাকছেন। অন্যদিকে বাকি যে জনসংখ্যা, যে পপুলেশন, তারা খুব সামান্য রসদে তাদের জীবনযাপন করতে হচ্ছে, যারা কোনো রকমে বেঁচে আছেন এবং তার ফলেই তারা বাধ্য হচ্ছে তাদের যে পরিবেশকে যে বেশি অত্যাধিক ব্যবহার করার জন্য তারা বাধ্য হচ্ছে এবং তার ফলেই পরিবেশের যে ক্ষতি সাধন হচ্ছে, পরিবেশের অবনতি হচ্ছে। ব্রুন্টল্যান্ড কমিশনই সাস্টেনেবল ডেভেলপমেন্ট ধারণাটাকে এনেছেন। কেন না, এই যে অসাম্য, রসদের ব্যাপারে অসাম্য, skewed distribution of resources এবং সবার জন্য সমৃদ্ধি, অলরাউন্ড প্রসপারিটি, এই জন্যই ব্রুন্টল্যান্ড কমিশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট ধারণাটা নিয়ে আসে। ব্রুন্টল্যান্ড কমিশন সাস্টেনেবল ডেভেলপমেন্টকে এইভাবে সংজ্ঞা দেন: sustainable development seeks to meet the needs and aspirations of the present without compromising on the ability to meet those of the future. অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা বহনযোগ্য উন্নয়ন হলো এমন ধরনের উন্নয়ন যেটা আমাদের এখনকার প্রয়োজন মেটাবে, কিন্তু ভবিষ্যতের প্রয়োজন যাতে মেটে সেটাও দেখবে। এর অর্থ এই নয় যে সুশাসনাল ডেভেলপমেন্ট, এই নয় উন্নয়ন থেমে যাবে না, কিন্তু এই ধারণা এটাই স্বীকার করে যে দারিদ্র্য অর্থাৎ পভার্টি, সেই সমস্যাকে সমাধান আমরা করতে পারবো না যতক্ষণ আমরা অন্য ধরনের, নতুন ধরনের উন্নয়ন করব, যেখানে উন্নয়নশীল দেশগুলি একটি বড় ভূমিকা পালন করবে। এবার আমরা দেখছি যে ভারতে বহনযোগ্য উন্নয়নটা, তার রূপটা কি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। প্রথম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা জাতিসংঘ নিয়েছিলেন, ইউএনও জাতিসংঘ নিয়েছিলেন, সেটা হচ্ছে রিমুভাল অফ পভার্টি, অর্থাৎ দারিদ্র্য দূরীকরণ। কতটা ভারত দারিদ্র্য দূর করতে পেরেছে? 2017 সালের যে সরকারের ইকোনমিক সার্ভে স্বীকার করে যে গ্রামীণ দারিদ্র্য অত্যন্ত বেশি, কিন্তু এই দাবি করে যে দারিদ্র্য কমেছে, যদিও অসাম্য রয়েছে, ইনইকুয়ালিটি, অসাম্য রয়েছে।
এছাড়া আগে তাদের একটা পেপার অর্থাৎ গবেষণাপত্র ডাচ রেভেলিয়ন এবং মুরগাই বলেন যে দারিদ্র কমেছে 91 সালের পর থেকে দারিদ্র কমেছে, যদিও একই সঙ্গে অসাম্য বেড়েছে। তারা বলেন যে দারিদ্র কমেছে তার কারণ হলো যে সরকার দরিদ্রদের জন্য দরিদ্রদের পক্ষে দরিদ্র উন্নয়নের পক্ষে নানা ধরনের নীতি গ্রহণ করেছে। যেমন ধরো 2 টাকা দামি চাল, অর্থাৎ 2 টাকা দামি চাল দিয়ে তাদের দরিদ্রদের যে খাদ্য নিরাপত্তা দেওয়া, এই ধর বা MNREGA যেটা সাধারণ গ্রামবাসীদেরকে কাজ দেয়। তো এর ফলে আমরা দেখি যে ভারত দারিদ্র দূরীকরণের ব্যাপারে অনেকটা এগিয়েছে। এবার আমরা দ্বিতীয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল দেখব, হচ্ছে রিমুভাল অফ হাঙ্গার, ক্ষুধার নিবৃত্তি। এর অর্থ হলো যে আমাদের সমস্ত মানুষকে ফুড সিকিউরিটি দিতে হবে। ফুড সিকিউরিটি অর্থাৎ খাদ্য নিরাপত্তা দিতে হবে। তাদের পেপারে উপাধ্যায় এবং পালানিভেল দেখাচ্ছেন যে ভারতে সবচেয়ে বেশি আন্ডারনারিশ পিপল আছে। আন্ডারনারিশ পিপল মানে হচ্ছে যে যারা অপুষ্টিতে ভোগে। ভারতে সবচেয়ে বেশি অপুষ্টিতে ভোগা লোক রয়েছে। তাহলে আমরা কি করে বলবো যে ভারত ক্ষুধার বিরুদ্ধে জয় করেছে? এই কারণেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রস্তাব করেছিলেন যে একটা আইন তৈরি করা হোক, সেখানে সরকার বাধ্য থাকবে প্রত্যেক মানুষকে খাদ্য নিরাপত্তা দেওয়ার ব্যাপারে বাধ্য থাকবে, এবং এর ফলে বাজারে সরকারকে হস্তক্ষেপ করতে হবে। ভারত সরকারের এই নীতি চ্যালেঞ্জের মুখে পড়ে আমাদের যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা বিশ্বের যে বাণিজ্য যারা নিয়ন্ত্রণ করে, সে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সেখানে দাবি তোলা হয় যে ভারত এটা করতে পারে না, বাজারের ওপর হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু ভারতের প্রতিনিধি বলে দেয় যে আমাদের যতদিন না ক্ষুধার নিবৃত্তি হবে ততদিন আমরা এই নীতি চালিয়ে যাব। আন্তর্জাতিক সংস্থা এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না, এবং শেষ অবধি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা মেনে নিয়েছে। আমাদের তৃতীয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং ফর অল। সবার জন্য ভালো স্বাস্থ্য, সুস্বাস্থ্য, এবং সবাই যাতে ভালো থাকে। নরেন্দ্র মোদী সরকার কিছুদিন আগে আয়ুষ্মান ভারত বলে একটি প্রকল্প চালু করে। এর উদ্দেশ্য হলো দরিদ্রদের স্বাস্থ্যের যত্ন নেওয়া। কিন্তু এই প্রকল্পের সমালোচনা হয়েছে। মুখার্জি এবং অরোরা তাদের একটা পেপারে বলেন এই যে পরিকল্পনা, তার কতগুলো চ্যালেঞ্জ আছে। যেমন আয়ুষ্মান ভারতে প্রাথমিক স্বাস্থ্য সেবা তার কোনো
জায়গা নেই। আর একটা সমস্যা হলো যে রাজ্যগুলো কি এটা মানবে? মুখার্জি এবং অরোরা বলেন যে যদি আয়ুষ্মান ভারতকে সফল করতে হয় তাহলে আমাদের কি দরকার? রোবাস্ট প্ল্যানিং, অর্থাৎ ভালো মতন পাকাপোক্ত পরিকল্পনা, সিম্পলিফাইড প্রসেসেস, খুব সরল প্রক্রিয়া, স্ট্রিনজেন্ট রেগুলেশন, অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং কন্টিনিউয়াস মনিটরিং, অর্থাৎ সবসময় সদা সব সময় আমাদের এটা উপর নজরদারি করতে হবে। কারণ এই জায়গাটা কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি যে দুর্নীতির কিন্তু একটা বড় স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হয় এবং এর ফলে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। এই আজকেই একটি খবর পড়লাম এই 30শে এপ্রিল যে কিছু কিছু প্রাইভেট হাসপাতাল পশ্চিমবঙ্গে তারা পার্সোনাল প্রোটেকশন কিট, পেশেন্টের পার্সোনাল প্রোটেকশন কিট বা এসবের জন্য বিশাল অঙ্কের টাকা নিচ্ছে। মানুষের এই দুর্দিনে কি এইভাবে লাভ করতে হয়? বোঝাই যাচ্ছে যে প্রাইভেট সেক্টরে কিন্তু সামাজিক দায়বদ্ধতা বলে কিছু নেই। তারা শুধু লাভের জন্যই কাজ করে। সেজন্য আয়ুষ্মান ভারতকে আরো বেশি জোরদার করতে হবে যদি আয়ুষ্মান ভারত সফল হতে হয়। চতুর্থ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে কোয়ালিটি এডুকেশন ফর অল, সবার জন্য উন্নত মানের শিক্ষা। ভারতকে এরা করতে পেরেছে। তাদের একটি পেপারে দেশাই এবং কুলকার্নি বলছেন যে ভারতীয় সমাজ ব্যবস্থা নানা ধরনের ইনইকুয়ালিটি, নানা ধরনের অসাম্য রয়েছে, যে শিক্ষার ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে এবং আয়ের ক্ষেত্রে। এই অবস্থায় আমরা কি কোয়ালিটি এডুকেশন সবাইকে দিতে পারি? হ্যাঁ, রাজনৈতিক ইচ্ছা থাকলে কিন্তু দেওয়া যায়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এটা প্রমাণ করে দিয়েছেন। উনি শুধুমাত্র শিক্ষা নয়, উন্নত স্বাস্থ্য কিন্তু সব দিল্লিবাসীর জন্য ব্যবস্থা করেছেন। আজকে দিল্লিতে যে স্কুল শিক্ষা, সরকারি স্কুল এতটাই উন্নত হয়েছে যে সরকারি স্কুলে যেসব ছাত্রছাত্রীরা পড়ে তারা প্রাইভেট স্কুলের থেকেও ভালো রেজাল্ট করে। তাহলে বুঝতে পারছে যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে কিন্তু এই অসাম্য দূর করা যায়। আমরা যেগুলো নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ সেগুলো ছিল হিউম্যান ডেভেলপমেন্ট গোলস। মানব উন্নয়ন যে কতগুলো লক্ষ্য, কিন্তু এগুলো শুধু বহনযোগ্য উন্নয়নের সূচক নয়। ইউএনও আরো কতগুলো লক্ষ্য সেটা দিয়েছে যাতে এই পরিবেশকে আমরা যাতে রক্ষা করতে পারি। প্রথম নির্দেশ হচ্ছে যে জল
নষ্ট করো না। আমরা কি এটা মানি? মানলে কিন্তু আমাদের জল সংকটের মুখে পড়তে হতো না। 2019-এর যে গ্রীষ্মকাল, সেই সময় ভারতে জল সংকট একটা বড় সমস্যা হয়ে গিয়েছিল। সবচেয়ে বেশি ভুগেছে মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। কি কারণে এই জল সংকট? এক হচ্ছে এক্সেসিভ ডিমান্ড বা অত্যাধিক চাহিদা। 2 নম্বর হচ্ছে মিসম্যানেজ রিসোর্সেস। যে জল আছে, যে জল আমাদের কাছে আছে, সেই জলটাকে আমরা ঠিক মতন ব্যবহার করছি না বা অপব্যবহার করছি। 3 নম্বর হচ্ছে এরাটিক ওয়েদার। যখন বর্ষা হওয়ার কথা তখন আমরা দেখছি খরা, আকাশ পরিষ্কার, প্রখর রৌদ্র। এর ফলেই কিন্তু এটাও একটা কারণ, এর জন্য জলের যোগান ঠিক মতন হচ্ছে না। নীতি আয়োগের মতে 600 মিলিয়ন ভারতীয় অত্যন্ত বেশি জলকষ্টের মধ্যে রয়েছে। ওয়াটার স্ট্রেস হাই, 600 মিলিয়ন ইন্ডিয়ান্স ফেস হাই টু এক্সট্রিম ওয়াটার স্ট্রেস। 2 লাখ মানুষ প্রত্যেক বছর মারা যায়। কেন? না তাদের নিরাপদ জলের অভাব। নিরাপদ জল না পেয়ে তারা নানা ধরনের পেটের অসুখে ভোগে, আর্থ্রাইটিস ইত্যাদি, এবং তার ফলে কিন্তু তারা মারা যায়। এবারে আমরা একটা ম্যাপ দেখব। সেই ম্যাপে আমরা দেখব যে রাজ্যগুলি কিভাবে তাদের জলকে ব্যবহার করছে, ম্যানেজমেন্ট করছে। নীতি আয়োগ একটা ম্যাপ তৈরি করেছে, যেখানে দেখাচ্ছে যে কারা কারা ঠিক মতন জল ব্যবহার করছে আর কোন কোন অঞ্চল ঠিক মতন জল ব্যবহার করছে না। এর মধ্যে আরেকটা ব্যাপার রয়েছে যে পশ্চিমবঙ্গ, উত্তর পূর্বাঞ্চলের কিছু রাজ্য এবং কাশ্মীর, তারা কিন্তু কোনো তথ্য দেয়নি। ফলে তাদেরকে বাদ দিয়েই আমাদের করতে হবে। কম্পোজিট ওয়াটার ইন্ডেক্স, এটা ফাইন্যান্সিয়াল ইয়ার 16-17-তে হয়েছিল। প্রথমে আমরা দেখি হাই পারফরমেন্স স্টেট, যাদের স্কোর হচ্ছে 65 বেশি, এরা হচ্ছে সবুজ। এই দেখো, সবুজ হচ্ছে হাই পারফরমেন্স স্টেট। এদের মধ্যে রয়েছে গুজরাট, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। আর হচ্ছে মিডিয়াম পারফরমেন্স স্টেট। সমস্ত দক্ষিণী রাজ্যগুলো বেশিরভাগই তারা মিডিয়াম পারফরমেন্স। কিছুটা উত্তরাখণ্ড, এরকম জায়গাগুলো মিডিয়াম পারফর্মিং। এই ওপরের দিকে কিছু মিডিয়াম পারফর্মিং আছে, ঠিক আছে, পাঞ্জাব ইত্যাদি। আর আমরা দেখছি যে লো পারফর্মিং, বিস্তীর্ণ অঞ্চল। দেখো, মূলত পূর্ব এবং উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত, পূর্ব উত্তর এবং উত্তর পূর্ব ভারত, বিস্তীর্ণ অঞ্চল এবং কিছুটা নিচে কেরালার ওখানে ধরা হয়েছে। এটা লো পারফরমেন্স, অর্থাৎ 50-এর কম নম্বর। কারা কারা লো পারফরমেন্সের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় কারা ছিল? মেঘালয়, উত্তরাখণ্ড এবং নাগাল্যান্ড।
আর সবচেয়ে ভালো অবস্থায় ছিল গুজরাট, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ। কি কি ইন্ডিকেটার্স গুলো কি কি দেখলে বলা হবে যে এইটা হাই পারফরমেন্স, এটা মিডিয়াম, এটা লো পারফরমেন্স? প্রথম কথা, গ্রাউন্ড ওয়াটার রেস্টোরেশন। আমি যে জলটা তুলছি, জল ব্যবহার করে আমি কিন্তু আবার যদি মাটিতে ফেলে দিই, সেই জলটা নিচে চলে যাবে, ওয়াটার টেবিলকে ভর্তি করবে, জলস্তর যেটা ওয়াটার টেবিল সেটা ভর্তি করবে। তো সেটা কতটা রাজ্য করে, বিভিন্ন রাজ্যে। ইরিগেশন ম্যানেজমেন্ট, সেচটা কতটা কি ধরনের ব্যবস্থাপনা করে। অন ফার্ম ওয়াটার ইউজ, মনে রাখার দরকার যে যারা চাষি তাদের কিন্তু খুব প্রয়োজন হয়, জলের খুব প্রয়োজন হয়। কেন? যা কৃষিকাজে জল সবচেয়ে বেশি লাগে। ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, পানীয় জল, শুদ্ধ পানীয় জল, এটা কিন্তু প্রয়োজন। শুদ্ধ পানীয় জল এটা কিন্তু খুব প্রয়োজন। এবং ওয়াটার পলিসি ফ্রেমওয়ার্ক, তাদের নীতিটা কি? আরেকটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হলো ক্লিন অ্যান্ড এফিসিয়েন্ট ইউজ অফ এনার্জি। ক্লিন অ্যান্ড এফিসিয়েন্ট ইউজ অফ এনার্জি। ক্লিন অ্যান্ড এফিসিয়েন্ট এনার্জি কি সেটা আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখি ভারত কোন ধরনের এনার্জি অর্থাৎ শক্তির ওপর নির্ভরশীল। এক হচ্ছে কোল বেসড থার্মাল প্ল্যান্ট, যেসব তাপবিদ্যুৎ কেন্দ্র যেগুলো কয়লার উপর ভিত্তি করে করে। 2 নম্বর হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেটা হলো নিউক্লিয়ার পাওয়ার অর্থাৎ পারমাণবিক চুল্লির ওপর যেগুলো নির্ভরশীল। 3 নম্বর হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি। হাইড্রো ইলেকট্রিসিটি হলো যে জলবিদ্যুৎ। আমরা দেখছি যে ভারত সবচেয়ে বেশি নির্ভরশীল হচ্ছে কোল বেসড থার্মাল পাওয়ার প্ল্যান্টের উপর, যেগুলো আমাদের পরিবেশের সবচেয়ে ক্ষতি করে। দেখো এই যে লাল, এই ম্যাপটা দেখো তাহলে বুঝতে পারবে, এই যে লাল যে ফুটকিগুলো তোমরা দেখছো, এগুলোই হচ্ছে বিভিন্ন জায়গায় কোথায় কোথায় পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেটা বলে দিচ্ছে। যেগুলো কোল বেসড পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেগুলো বলে দিচ্ছে কেন এটা পরিবেশের পক্ষে ক্ষতিকর। এটা আমাদের বুঝতে হবে। প্রথম কথা হলো যে বাতাসে দূষণ ছড়াচ্ছে, এই যে ধোঁয়া বাতাসে দূষণ ছড়াচ্ছে। 2 নম্বর হচ্ছে যে মাটিটাও দূষিত করছে, কারণ এই যে কয়লার যে বিশাল পরিমাণ ছাই, সেটা তো কোথাও না কোথাও ফেলতে হবে। তোমরা যদি আসানসোল থেকে আসো, আসানসোলের দিক থেকে বর্ধমানের দিকে আসো, তাহলে দেখবে যে ছাইয়ের পাহাড় রয়েছে। অনেক জায়গায় এ নিয়ে অশান্তিও হয়েছে। মানুষ বলেছে যেখানে কোনো কোনো জায়গায় যেখানে ছাই ফেলতে গেছে, সেখানে মানুষ বলেছে আমরা ফেলতে দেব না, এটা আমাদের ক্ষতি করবে। হাইড্রো ইলেকট্রিসিটি, কয়লা কিন্তু রিনিউয়েবল সোর্স
নয়। একবার কয়লা ব্যবহার করলে সেটা আর ব্যবহার করা যায় না। কিন্তু জলবিদ্যুৎ সেটা কিন্তু রিনিউয়েবল সোর্স, সেটা বারবার ব্যবহার করা যায়। কিন্তু একটা সমস্যা আছে, জলবিদ্যুৎ করতে গেলে বিশাল বিশাল যে আধার তৈরি করতে হয়, ড্যাম তৈরি করতে হয়, তার ফলে গ্রামের পর গ্রামকে উচ্ছেদ করতে হয়, অর্থাৎ গ্রামীণ সমাজকে পুরো নষ্ট করে দেয়, সেই গ্রাম সমাজগুলোকে পুরো নষ্ট করে দেয় এই জলবিদ্যুৎ প্রকল্পগুলি। অ্যাটমিক পাওয়ার সেটা বেশ পরিষ্কার এনার্জি দেয়, পরিষ্কার শক্তি দেয়, কিন্তু এখানেও সমস্যা আছে। এখানে একটা পারমাণবিক চুল্লি বসাতে হলে তার 10 কিলোমিটার ব্যাসের মধ্যে কোনো জনবসতি থাকবে না। তার মানে এই জনবসতিগুলোকে উচ্ছেদ করতে হবে। শুধু উচ্ছেদ করতে হবে না, এদেরকে পুনর্বাসন দিতে হবে। কোথায় দেবে? এই কারণে ক্ষমতায় আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই পশ্চিমবঙ্গে এই ধরনের পারমাণবিক চুল্লি করার ব্যাপারে আপত্তি করেছিলেন। আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে প্রবলেম অফ ডিসপোজিং নিউক্লিয়ার ওয়েস্ট। আমরা দেখেছি যে কয়লার যে ছাই, সেটা নিয়ে একটা বিরাট সমস্যা হচ্ছে। এর থেকেও বড় সমস্যা হচ্ছে নিউক্লিয়ার ওয়েস্ট। কেন? কারণ এগুলো তো রেডিও অ্যাক্টিভ। মানুষ যদি ধারে কাছে যায় তাহলে মানুষের শরীরে বিশাল ক্ষতি হবে, ক্যান্সার হয়ে যেতে পারে। এরপরে আমরা আসছি সোলার এনার্জি। সোলার এনার্জি এটা সৌর শক্তি। সৌর শক্তি হচ্ছে সবচেয়ে সস্তা। ন্যাশনাল সোলার এনার্জি মিশন একটা সরকার তৈরি করেছে, যারা সোলার এনার্জির চাহিদাটাকে, সোলার এনার্জির মাধ্যমে ভারতের যে এনার্জি অর্থাৎ শক্তির চাহিদাকে পূরণ করার চেষ্টা করছে। এবং এর লক্ষ্য হচ্ছে ভারতকে ভবিষ্যতে সোলার এনার্জির ব্যাপারে গ্লোবাল লিডার অর্থাৎ নেতৃস্থানীয় জায়গায় নিয়ে যাওয়া। এ হচ্ছে সোলার সেল। 2018 সালে আমি আমাদের ছাত্রদের নিয়ে, আমি এবং বিভাগ, আমরা উত্তরবঙ্গের তুত্তুরি খন্ড বলে একটি গ্রামে গিয়েছিলাম। সেখানে আমরা আউটরিচ প্রোগ্রাম করি। সেখানে আমাদের ছাত্ররা সব কিছু কিছু কথা বলেছিল। সেখানে একটা এনজিও, যাদের সহযোগিতায় আমরা গিয়েছিলাম, একটা এনজিও, তার নাম হলো ফ্রিড। তারা আমাদের দেখালো যে তারা কিভাবে সোলার প্রজেক্ট করেছে, সোলার এনার্জি প্রজেক্ট, এবং তার মাধ্যমে তারা গ্রামের বিভিন্ন বাড়িতে তারা ইলেকট্রিসিটি পৌঁছে দিচ্ছে, বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। আর যাদের ক্ষমতা আছে তারা নিজেরাই এই সোলার সেল লাগিয়ে নিয়েছে। আরেকটা রিনিউয়েবল সোর্স অফ এনার্জি হলো উইন্ড পাওয়ার। উইন্ড পাওয়ার অর্থাৎ বাতাসের শক্তি। বিভিন্ন ভারতীয় কোম্পানি এটার উপর তাদের লাভজনক বলে মনে হয়েছে, এবং রিনিউ পাওয়ার ভেঞ্চার এবং আইনক্স তারা সবচেয়ে বেশি পুঁজি তুলেছে এই উইন্ড ফার্ম করার জন্য। আমরা 2000 সালে আমরা গিয়েছিলাম, কেরালা গিয়েছিলাম। কেরালা থেকে আমরা গেলাম কন্যাকুমারী, তামিলনাড়ু থেকে আমরা ফিরছিলাম। ফেরার সময় আমরা দেখলাম এরকম একটা উইন্ড ফার্ম দেখেছিলাম। তো
এই উইন্ড ফার্মে একটা সুবিধে আছে প্রচুর হাওয়া, তো এই হাওয়া থেকে কিন্তু বিদ্যুৎ তৈরি করা যেতে পারে, কিন্তু সমস্যাও আছে। কারণ দেখো, হাওয়াটার জন্য তো বিশাল অনেকটা এলাকা, খোলা এলাকা লাগবে, এবং সেখানে কোনো জনবসতি থাকা চলবে না। তাহলে আর ভারতের বেশিরভাগ জায়গাতেই তো জনবসতি আছে, তো এই জনবসতি, তার মানে কি এখানেও লোকজনকে উচ্ছেদ করতে হবে। এটা একটা বড় বিশাল পরিমাণে লোকজনকে উচ্ছেদ করতে হবে, তো এটা একটা বড় সমস্যা। তা এবার আমি শেষ করছি যে আমরা মানুষরা, তারা যদি এই পৃথিবীতে আমরা যদি বাস করতে চাই, তাহলে বহনযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমাদের করতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে এই নয় শুধু যে ফসিল ফুয়েলের বদলে রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, কয়লা বা ইত্যাদির বদলে জল বা হাওয়া দিয়েই আমাদের শক্তি, সেই শক্তি ব্যবহার করা, বা যে মানুষ যে বর্জ্য তৈরি করে সেটা নিরাপদে তার ব্যবস্থা করা, নিরাপদ জায়গায় ছাড়ার ব্যবস্থা করা। আমরা যেমন পরিবেশকে রক্ষা করব, তেমনি আমরা মানব উন্নয়নও কিন্তু আমাদের একটা লক্ষ্য হতে হবে। এই মানব উন্নয়নের মধ্যে দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা, উন্নত মানের শিক্ষা সবার জন্য, উন্নত মানের শিক্ষা এবং লিঙ্গ সাম্যতা, জেন্ডার ইকুয়ালিটি, এগুলো কিন্তু আমাদের সমানভাবে গুরুত্ব দিতে হবে। এবার দেখো, কিছু রেফারেন্স আমি দিয়েছি এখানে, যেগুলো ভিত্তি করে আমি এই লেকচারটা তৈরি করেছি, এবং যে ছবিগুলো নিয়েছি তারও একটা অ্যাকনলেজমেন্ট রয়েছে। আজকে আমরা এখানে শেষ করছি।